এই ইলিয়াস আলী ভাই জীবিত হয়ে ফিরলেন। তিনি যে চাঞ্চল্যকর তথ্যটি দিয়েছেন ইলিয়াস ভাইকে নিয়ে, আলহামদুলিল্লাহ খুশি হয়ে যাবেন। এবং হাসিনা আপা কেমনি কি করছে বিস্তারিত আজকের ভিডিওতে একদম এ টু জেড আন্তপান্ত জানতে পারবেন। তার উসিলা সিন্নি খাইলা মোল্লা চিল্লা না, হ্যাঁ মোল্লা চিল্লা না, সিন্নি খাইয়া চইলা যাইবা। যারা হতায় দিল, যারা স্বাধীন কইরা দিল, তাদের জায়গা তোমরা দখল কইরা নিয়ে চইলা যাবা। তারেক রহমান করতে চাইলে তারেক রহমানকেও মেরে ফেলা হবে, কারণ ওখানে বিএনপির সাউয়া বসে আছে, বিএনপির গোরখদক আব্বাস বসে আছে, মির্জা ফাক বসে আছে, আমির খসরু মাহমুদ চৌধুরী বসে আছে। দর্শক, বাংলাদেশে কি বিদেশি কোনো রাষ্ট্রের অস্ত্রের কারখানা তৈরি হতে চলেছে? বহির্বিশ্বের কোনো একটা রাষ্ট্র বাংলাদেশে অস্ত্রের কারখানা তৈরি করছে, বাংলাদেশের কাছে অস্ত্র বিক্রির পাশাপাশি অস্ত্রের কারখানা তৈরি করা, এবং সেটা হাসনাত আব্দুল্লাহদের মাধ্যমে 54 বছরের স্বপ্ন পূরণ হচ্ছে। শীঘ্রই দেখবেন যে কত বড় ঘটনা ঘটছে। বিএনপির সালাউদ্দিন আহমেদ কি ভারত থেকে নরেন্দ্র মোদীর গরুর চেনার মুখ খেয়ে আসছেন কিনা? বিএনপিকে এত নিচে এত পচানোর পরিকল্পনাটা তাকে কি ভারত থেকে দিয়েছে কিনা, এটাই আজকে আপনাদের কাছে স্পষ্ট কথা। বিএনপির যে ভারতের দালাল সালাউদ্দিন আহমেদ, ভারত থেকে ট্রেনিং প্রাপ্ত, তিনি বলেছেন জুলাই ঘোষণাপত্রের কোনো সাংবিধানিক গুরুত্ব নাই, ওটা আবেগ। এই ধরনের জুলাই বিরোধী এ ধরনের ভারতের কোনো দালালকে আমরা রাজনীতিতে দেখতে চাই না। ক্লিয়ার কথা। 16 বছরে যা করতে পারেন নাই, আমরা 7 মিনিটে তা করেছি। বিএনপিকে ইঙ্গিত করে হাসনাত আব্দুল্লাহ 15টা বছর 16টা বছর কি বিএনপি ঘুমাইছিল? বিএনপি কিছু করতে পারে নাই। আমরা এটা করতে চাই, এটা করতেই হবে। আরে ভাই, এইটা করতে হবে, আমরা বড় দল। এই কথা তো ওবায়দুল কাদের বলতে বলতে তো লঙ্গি ছাড়া পালাইতে বাধ্য হয়েছে। এই কথা বলতে বলতে তো শেখ হাসিনা তার পরিবার ছাড়া কাউকে নিতে পারে না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। এই ইলিয়াস আলী ভাই জীবিত হয়ে ফিরলেন। ইলিয়াস আলী ভাই কমক জায়গায় পাওয়া গেল, বের হলেন ইলিয়াস আলী। অনেক ধরনের প্রতিবেদনের ভিড়ে আসলে সত্যতা কি এটা আমিও নিজে বুঝতে পারতেছিলাম না, কিন্তু আজকে একটা খুশির বার্তা আসছে। আমাদের যুক্তরাজ্যের বিএনপি চেয়ারপারসনের যিনি একজন উপদেষ্টা আছেন, মালেক ভাই, তিনি যে চাঞ্চল্যকর তথ্যটি দিয়েছেন ইলিয়াস ভাইকে নিয়ে, আলহামদুলিল্লাহ খুশি হয়ে যাবেন। এবং হাসিনা আপা কেমনি কি করছে বিস্তারিত আজকের ভিডিওতে একদম এ টু জেড আন্তপান্ত জানতে পারবেন। তো ইলিয়াস আলী ভাইকে নিয়ে যারা সংবাদ শুনতে আগ্রহী এবং সত্যতা জানতে চান, আজকের ভিডিওটি পরিপূর্ণ দেখবেন ইনশাল্লাহ। আর কোনো ভিডিও দেখা লাগবে না, সত্যতা জানতে পারবেন। তার আগে চলেন, ইলিয়াস আলী ভাইকে ভারতে দেখা গেল, ভারতে পাওয়া গেল কেমনে, কি আসলে ঘটনাটি কি, হঠাৎ এই নিউজ কেন সামনে আসছে, একটু বিস্তারিত আপনাদেরকে জানাবো। আজকে একটু খুশি খুশি লাগতেছে, ইলিয়াস ভাই নিউজ করতেছি তো। ভারতের কারাগারে ইলিয়াস আলী, এম এ মালেক, এই মালেক ভাই এত সুন্দর বিশ্লেষণ করে কথাগুলো বলছেন, এবং সেই সাথে স্ক্রিনে দেখেন এই প্রতিবেদনটি করছে জনকণ্ঠ। ভারতের কারাগারে ইলিয়াস আলী, বিএনপি নেতা এম মালেক, তিনি এই কথাটা বলছেন। প্রতিবেদনের ভিতরে যাব, আন্তপান্ত এ টু জেড জানবো, আমার একটু সাথে থাকতে হবে ইনশাল্লাহ। চলেন আমি পড়তেছি, মনোযোগ দিয়ে শোনেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম মালেক বলছে, বিএনপির নেতা ইলিয়াস আলীকে গুম করেছে শেখ হাসিনা। এটাতে আপনার কি একমত যে বিএনপির নেতা যে ইলিয়াস আলী ভাই, এনাকে গুম শেখ হাসিনা করছে? একটু কমেন্ট করে জানায় প্লিজ, একটু জানতে চাই। এবং ইলিয়াস আলী ভাইকে কি আপনারা আসলেও ফেরত চান, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ফেরত পাঠাক, তিনি যদি মারা যেয়ে না থাকেন? অবশ্যই একটু কমেন্ট করবেন। তার ভাষায় ইলিয়াস আলী তাদের জন্য আতঙ্ক হয়ে উঠেছিল, কাদের জন্য? শেখ হাসিনার জন্য, তাই তাকে গুম করা হয়েছে। আমার মনে হয় ইলিয়াস আলীকে ভারতের কোনো একটি কারাগারে রাখা হয়েছে, তবে একদিন তিনি জনতার মাঝে ফিরে আসবেন ইনশাআল্লাহ। তারপর আরও গুরুত্বপূর্ণ কিছু কথা বলছেন। তিনি বলছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা একবার আমাকে চায়ের দাওয়াত দিয়েছিলেন, আমি সে দাওয়াত প্রত্যাখ্যান করি এবং তাকে শর্ত দিয়েছিলাম বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। তিনি অভিযোগ করেন, গত 15 বছর ধরে ফ্যাসিস্ট হাসিনা সরকার এদেশের মানুষকে শান্তিতে থাকতে দেয়নি, তাই আমাকে দেশ ছেড়ে যুক্তরাজ্য চলে যেতে হয়েছে। তবে আমি দেশের রাজনীতি থেকে সরে যাইনি, বরং যুক্তরাজ্য থেকেও দেশের স্বার্থে আন্দোলন চালিয়ে গেছি। প্রতি সোম ও বুধ ব্রিটিশ পার্লামেন্টের সামনে দাঁড়িয়ে বছরের পর বছর আন্দোলন করেছি। তিনি বলেন, সিলেটে ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে শক্ত দুর্গ গড়ে তুলেছিলেন বিএনপি নেতাকর্মীরা, হামলা ও মামলা করেও তাদের দমন করা যায়নি। এবার আরও বলছেন, উল্লেখ্য 2022 সালের 17 এপ্রিল ঢাকার বনানী থেকে গাড়ি চালক আনসার আলী সহ নিখোঁজ হন বিএনপির প্রভাবশালী নেতা এম ইলিয়াস আলী। এরপর থেকে তার আর কোনো খোঁজ মেলেনি। বিএনপির অভিযোগ, আওয়ামী লীগ সরকারই তাকে গুম করেছে। এই যে একটা নিউজ, তিনি মনে করছেন যে বিএনপি নেতা ইলিয়াস আলী তিনি ভারতের কোনো একটা কারাগারে আছেন। আমরা বিশ্বাস করি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ফেরত আনুক, যদি তিনি জীবিত থেকে থাকেন। আর যদি ইন্তেকাল করে থাকেন, সঠিক তো জানা যাচ্ছে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুক। তবে গুমটা যে করা হয়েছে এটা তো বাস্তব। তারেক রহমান করতে চাইলে তারেক রহমানকেও মেরে ফেলা হবে, কারণ ওখানে
বিএনপির সাউয়া বসে আছে, বিএনপির গোরখদক আব্বাস বসে আছে, মির্জা ফাক বসে আছে, আমির খসরু মাহমুদ চৌধুরী বসে আছে। ছোট মেয়েটা বলেছে তার বাবা আয়না ঘরে তার নামটা লিখেছে খুব কষ্ট করে। তাইলে নামটা কে মুছেছে? জেনারেল ওয়াকার মুছেছে। আয়না ঘরের যত প্রমাণাদি জেনারেল ওয়াকার ধ্বংস করেছে। জেনারেল ওয়াকারের সাথে আরো 25টা কুত্তা হায়না আছে, তারা ওই প্রমাণগুলো ধ্বংস করেছে। ওখানে বোমা প্ল্যান করেছে জেনারেল ওয়াকার ডক্টর ইউনূসকে মেরে ফেলার জন্য। ছোট মেয়েটা জানতে চেয়েছে ওখানকার নাম কে মুছেছে? ওয়াকার মুছেছে। দর্শকবৃন্দ, ওয়াকার মুছেছে। মেয়েটা কান্না করছে তারেক রহমানের কাছে। আর তারেক রহমানের দলের সালাউদ্দিন, আমির খসরু মাহমুদ, গোরখদক আব্বাস, মির্জা ফাক, আব্দুল্লাহ ওয়াল মিন্টু এবং বিএনপির সাওয়া, এরা ওর বিচার করবে না। রিদি বলছে তারেক রহমান চাচ্চু আমার বাবা কবে ফেরত আসবে। এই কান্না পর্যন্তই। দেয়াল থেকে কে ওই মেয়েটার নাম মুছেছে? আয়না ঘরের যত প্রমাণাদি কে ধ্বংস করেছে? যেই ব্যক্তি আজকে ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসিরকে পিএনজি করেছে, বিডিআর পিলখানা ম্যাসাকারের বিচার না করার জন্য এই জেনারেল ওয়াকার এবং তার সাথে জড়িত 27-28-30 জন হায়না নামধারী ব্রিগেডিয়ার জেনারেল, মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, এসব কুত্তার বাচ্চারা ওখানে বসে আয়না ঘরের প্রমাণাদি ধ্বংস করেছে। ওয়ালে এই ছোট মেয়েটার নামটা মুছে ফেলেছে। আমরা এরপরেও নির্বিকার, আমরা এরপরেও চুপচাপ। সব ঠিক আছে, আমরা সব ঠিক করে নেব। এনসিপির লোকজন রাস্তায় চিল্লায়, বিএনপি নির্বাচন চায়, জামাত ওয়াজ মাহফিল করে। আমাদের জীবন এই তো। জেনারেল হাসান নাসিরের মতো লোক বিডিআর পিলখানা হত্যার বিচার চায়, আয়না ঘর নিয়ে কথা বলতে চায়, কর্নেল হাসিনের মতো লোকজন কথা বলতে চায়, তাদেরকে পিএনজি ডিক্লেয়ার করে। কে? আয়না ঘরে প্রমাণাদি যারা ধ্বংস করেছে, এই পিচ্চি মেয়েটার নাম যে মুছে ফেলেছে, মির্জাফর ওয়াকারুজ্জামান। ওই মেয়েটার বাবা কি ফেরত আসবে? ওই মেয়েটা বারবার কান্না করে বলেছে আমি আমার বাবাকে জড়ায় ধরতে চাই। মেয়েটা কি ওই সুযোগ পাবে? তারেক রহমান এটা করবে? তারেক রহমান করতে চাইলে তারেক রহমানকেও মেরে ফেলা হবে। কারণ ওখানে বিএনপির সাউয়া বসে আছে, বিএনপির গোরখদক আব্বাস বসে আছে, মির্জা ফাক বসে আছে, আমির খসরু মাহমুদ চৌধুরী বসে আছে, আব্দুল্লাহ ওয়াল মিন্টু বসে আছে, তাবিতা ওয়াল বসে আছে, মোহাম্মদ সালাম বসা আছে, আমানুল্লাহ মান বসা আছে, ইকবাল হোসেন টুকু বসা আছে। প্রয়োজনে তারেক রহমানকেও জবাই করা হবে, এরপর বিচার করতে দেওয়া যাবে না। কারণ এদের সবার পিছনে দাঁড়িয়ে আছে ওয়াকারুজ্জামান, মির্জা ফাক দাঁড়াই আছে। এই মির্জা ফাককে দাঁড় করিয়ে এসব বিএনপির বেঈমানেরা রাস্তায় স্লোগান দেয়, অভিষেক করে, রাজনীতি করে, আর আমরা সবাই জিন্দাবাদ দেই, টকশো করি। দর্শকবৃন্দ, একা একা একটু চিন্তা করে দেখেন, যারা গুম হয়েছে, ইলিয়াস আলীর কথা চিন্তা করে দেখেন, আর যারা গুম হয়ে ব্যাক করে এসছে তাদের কথাও চিন্তা করে দেখেন। আর বিডিআর পিলখানা ম্যাসাকারে যেসব বাচ্চারা তাদের বাবাকে হারিয়েছে, তাদের আর্তনাদ একটু ধৈর্য ধরে শুনেন। বিএনপির সালাউদ্দিন আহমেদ কি ভারত থেকে নরেন্দ্র মোদীর গরুর চেনার মুখ খেয়ে আসছেন কিনা, এই প্রশ্নটা আমি করছি বিএনপির ভাই বোনদের কাছে। আজকে একটি বিষয় নিয়ে সারা সোশ্যাল মিডিয়া জুড়ে আলোচনা চলছে। জুলাই ঘোষণাপত্র কোনো সাংবিধানিক ও আইনি গুরুত্ব আছে বলে আমরা মনে করি না। বিএনপিকে এত নিচে এত পচানোর পরিকল্পনাটা তাকে কি ভারত থেকে দিয়েছে কিনা, এটাই আজকে আপনাদের কাছে, বিএনপির ভাই বোনদের কাছে আমি জানতে চাচ্ছি। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ সাহেব কেন আদা রসুন খেয়ে সংবিধানের বিরুদ্ধে মানে বাংলাদেশের ওই পুরাতন সংবিধান নিয়ে মানে লেগে আছেন, এবং তিনি বলছেন যে জুলাই ঘোষণাপত্র কোনো সাংবিধানিক ও আইনি গুরুত্ব আছে বলে আমরা মনে করি না। মানে বিএনপি মনে করে না যে জুলাই ঘোষণাপত্রটা যে হবে সেটা কোনো সাংবিধানিক বা আইনের মাঝে কোনো গুরুত্ব নাই। তবে এটি একটি ঐতিহাসিক দলিল ও রাজনৈতিক দলিল। এটা একটা ঐতিহাসিক দলিল আর রাজনৈতিক একটা দলিল মাত্র। এটা সাংবিধানের বা সংবিধানের মাঝে এটা যায় না।
উনি লিখেছেন রাজনৈতিক দলিল হিসাবে এটিকে সংরক্ষণ করা যায়, রাজনৈতিক আবেগের তেমন কোনো গুরুত্ব নয়, রাজনীতিতে আবেগের তেমন কোনো গুরুত্ব নেই। আচ্ছা বলেন তো, রাজনীতিতে আবেগের তেমন কোনো গুরুত্ব নেই। এই যে আমার মায়ের 1,500 সন্তান জীবন দিল, আর 25-30 হাজার মায়ের সন্তান ছোট বড় আহত মিলে, কারণ কেউ বড় আহত কেউ ছোট আহত, সব মিলে 25 থেকে 30 হাজার আহত। কারণ অনেক আহত ভাই বোনেরা তো লিস্টেড হন নাই, ছোট আহত যারা হয়েছে, যারা দীর্ঘদিন হাসপাতালে আছে তাদের না লিস্ট হয়েছে, তাদের না লিস্ট আমরা পেয়েছি। এই আহত নিহত ভাই বোনদের রক্তের সাথে কিভাবে এই 11 মাস যেতে না যেতে সালাউদ্দিন সাহেব এই ধরনের কথাবার্তা বলেন? বিএনপির আর কোনো নেতা তো এইভাবে বলছেন না, হয়তো টুকটাক আরো কয়েকজন বলেছেন, এখন অনেকটাই থেমে গিয়েছেন, কিন্তু কিছুতেই সালাউদ্দিন আহমেদ সাহেব থামছেন না। এখন আমার প্রশ্ন হলো বিএনপির ভাই বোনদের কাছে, যারা বিএনপি করেন তাদের কাছে, সালাউদ্দিন সাহেব আসলে কি চাচ্ছে? বিএনপিকে কি আওয়ামী লীগের মতন ধ্বংস করার জন্য কোনো পরিকল্পনা হাতে নিয়ে মাঠে নেমেছে? ভারত থেকে কি বিএনপিকে ধ্বংস করার জন্য ওনাকে পাঠানো হয়েছে, নাকি বিএনপির কল্যাণ হচ্ছে? এই কথাগুলা আপনি অপ্রয়োজনীয় বা আপনার এই অগুরুত্বহীন কথা কেন বলবেন মিডিয়াতে, বা কেনই বা বিএনপি উনাকে মিডিয়াতে বারবার পাঠাচ্ছে? বিএনপির কি মুখপাত্র হওয়ার মতো তরুণ শিক্ষিত মেধাবী মানে সাংবাদিকতায় অভিজ্ঞ অথবা বিভিন্ন সেক্টরে আইনজীবী থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি আছেন, তাদের মধ্যে কি একজন মুখপাত্র হতে পারেন না যে উনি শুধু মিডিয়াতে কথা বলবে? এই যে সালাউদ্দিন সাহেব আসতে যাইতে বসতে উলটপালট কথাগুলা বলছে, এতে তো বিএনপির প্রচুর ক্ষতি হচ্ছে, প্রচুর ক্ষতি হচ্ছে। আমরা এই কথাটা থেকে কি বুঝতে পারলাম? কি জনগণের কাছে কি বার্তাটা যাচ্ছে? জনগণ বিএনপিকে কিভাবে দেখছে? আজকে মাঠ চষে বেড়াচ্ছে ছাত্ররা, তাদের একটা টাকে করে, টাকের উপরে নাহিদ এরা ঘুরে বেড়াচ্ছে সারা বাংলাদেশে। এদেরকে কি কেউ ভিআইপি কার্ড দিয়ে রেখেছে? এই গরমে, এই রোদ্রে, এই বৃষ্টিতে বেজে তারা কিন্তু সারা বাংলাদেশ এখন চষে বেড়াচ্ছে, তাদের শহীদদের কবর জিয়ারত করছে, তাদের আহতদেরকে দেখছে, এবং জুলাই ঘোষণাপত্র অগাস্টের 3 তারিখে তারা শহীদ মিনারে দিবে ঘোষণা দিয়েছে। সরকার থেকে হয়তোবা আগে পরে দিতে পারে, কিন্তু নাহিদরা তারা দলীয়ভাবে ঘোষণাপত্রটি শহীদ মিনারে দিবেন অগাস্টের 3 তারিখে। এখন সেই ঘোষণাপত্র নিয়ে সালাউদ্দিন আহমেদ সাহেব যে কথাগুলা বলছেন, শহীদ পরিবার, আহত পরিবার এবং এই যুদ্ধে সংগ্রামে মাঠে যারা ছিলেন, উনি তো ছিলেন ভারতে, উনি তো মাঠে ছিলেন না, উনি তো দেখেন নাই যুদ্ধটা যে মাঠে কিভাবে হয়েছে সেটা তো উনি রণক্ষেত্রে ছিলেন না। তাহলে বিএনপির যারা রণক্ষেত্রে ছিলেন এমন একজন কথা বললে তো তার হৃদয়ে আবেগটা কাজ করত। সালাউদ্দিনের হৃদয়ে তো সেই আবেগ কাজ করছে না। উনার হৃদয় তো শুকনা হৃদয়, উনার হৃদয় মানে এই রক্তে ভিজে নাই। সেই কারণে উনি এরকম কর্কশ কথা বারবারই শহীদদেরকে নিয়ে, আহতদেরকে নিয়ে, জুলাই ঘোষণাপত্র নিয়ে, সংবিধানে এটাকেই সমুন্নত রাখতে হবে, সংবিধান বারবার উনি দোহাই দিচ্ছেন, যেখানে আমরা এমাসি সংবিধান পরিবর্তন করছি। সংবিধান পরিবর্তন যদি 5ই অগাস্টই হয়, যদি পরিবর্তনের ঘোষণাটা সরকার থেকে আসে, তাহলে বিএনপি কিভাবে মুখ দেখাবে জনতার সামনে? আর বিএনপির অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়াবে? প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি। ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।